স্বাগত অধ্যয়ন একাডেমিতে। আজ আমরা নবম দশম শ্রেণীর জন্য শুভা গল্পটি পড়ব। শুভা গল্পটি বাংলা সাহিত্যের আমাদের দ্বিতীয় গল্প থাকবে। তো এই শুভা গল্পটি লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই শুভা গল্পটি একটি ছোট গল্প। আর শুভা গল্পটির যে মেন প্রেক্ষাপট আমরা পাবো সামনে, সেটি হচ্ছে একটি বোবা মেয়ের আত্মকাহিনী। সেই বোবা মেয়েটা কিভাবে তার সমাজকে মোকাবেলা করে, নিজেকে ইন্ট্রোভার্ট করে রাখছে, নিজেকে মেলে ধরতে পারছে না, সেটার একটা কাহিনী আমরা এখানে দেখব। ছোট্ট একটা, যেহেতু এটা ছোট গল্প সেহেতু। আর ছোট গল্প যেহেতু বললাম, আমি বলে রাখি ছোট গল্পটা হচ্ছে যে গল্পগুলোর তুমি সমাধান দেখতে পাবে না, যে গল্পগুলোর শেষ আমরা খুঁজে পাই না, তাকে বলা হয় ছোট গল্প। তো আজকে আমরা শুভাটা পড়ে দাও, চলো। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল, তখন কে জানিত সে বোবা হইবে? সুভাষিনী মানে কি? সুভাষিনী মানেটা হচ্ছে যার কথা সুন্দর, যার ভাষা সুন্দর, সে হচ্ছে সুভাষিনী। তো মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল, তখন কে জানিত সে বোবা হইবে? এটা লেখক বলতেছে। তাহার দুটি বড় বোন কে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল। সুকেশিনী মানে হচ্ছে যার চুল সুন্দর, আর সুহাসিনী হচ্ছে যার হাসি সুন্দর। তাই বাবা মা চিন্তা করেছিলেন তাহার মানে আমরা এখন সুভাষিনী রাখি, কিন্তু তার আর কথা বলাটা হয়ে ওঠে নাই। তাই বলা হয়েছে, তাই নীলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে। দস্তর মতো অনুসন্ধান ও অর্থব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে। দস্তর মতো অনুসন্ধান, মেয়েদের জন্য ছেলে খোঁজা যে কতটা কঠিন সেটা বোঝার জন্য বলতেছে দস্তুর মতো অনুসন্ধান করা হইয়াছে। কার জন্য? এই যে সুকেশিনী ছিল, আমাদের এখানে সুকেশিনী ছিল যেই মেয়েটা, বড় বোন এই যে সুকেশিনী আর হচ্ছে সুহাসিনী, এদের দুইজনকে বিবাহ দেওয়ার জন্য কি করতে হয়েছে? দস্তুর মতো অনুসন্ধান করতে হয়েছে ছেলেকে, হ্যাঁ। আর হচ্ছে সাথে অর্থব্যয়। তো তোমরা জানো তৎকালীন সময় কিন্তু হিন্দু সম্প্রদায়ের মধ্যে পণের একটা ব্যাপার স্যাপার ছিল। সেই পণের মেয়ে পক্ষ থেকে ছেলে পক্ষের দিকে পণ যেত, তাই সে পণটাকেই এখানে বলা হয়েছে অর্থব্যয়। তাই বলা হচ্ছে দস্তুর মতো অনুসন্ধান ও অর্থব্যয় বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। কেন? দেখো, এই শুভা তো কথা বলতে পারে না, বড় দুইটা ছিল সুস্থ ছিল, কথা বলতে পারতো, তার জন্যই যদি দস্তুর মতো অনুসন্ধান করতে হয় আর অর্থ ব্যয় করতে হয়, তাই পিতামাতা চিন্তা করতেছে আমার এই অসুস্থ মেয়েটাকে আমি কিভাবে আমরা বিবাহ দিতে পারি। তাই বলতেছে এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না। এই জন্যই তাহার সাক্ষাতে সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। এই কথাটা কি দেখো, যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না। মানে আমরা একটা আমাদের সমাজে আমরা কি দেখি? আমরা দেখি যে চুপ করে আছে, আমরা তার সম্পর্কে এই কথা এলোমেলো কথা অনেক কথা বলি, যে ওই যে বলে না যে তোমার হচ্ছে সোজা কঞ্চি মানুষ কেটে ফেলে, ব্যাপারটা হচ্ছে সেটা, সহজ সরল মানুষ। তা আমরা ভাবি কি যে তারা কিছু বোঝে না, কিন্তু না, তারাও কিন্তু বোঝে, জাস্ট তারা কিছু বলে না। তাই তাই এখানে শুভার বেলায় তাই হয়েছে, যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না, কবি বলতেছে। তাই এখন ওই যে শুভাকে নিয়ে সবাই কথা বলে, পাঁচ কথা বলে, হ্যাঁ, যে মেয়ের বিয়ে দিবা কেমনে, এই সেই হাবি যাবি। তো এই জন্যই লেখকের কথাটা বলতেছে। অপরপক্ষে কি বললো? এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। মানে শুভার সাথে যখন দেখা হইতো তখন বলতো যে এর কিভাবে বিয়ে দিতে হবে, এ হবে সে হবে, সে তো মেয়ে তো বড় হচ্ছে, যা আমরা দেখি না, ওরকমই আর কি। তাই বলতেছে এই জন্যই তাহার সাক্ষাতে সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। সে যে বিধাতার অভিশাপ রূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। অভিশাপ রূপে কেন? সে এই অভিশাপ কে মনে করেছে? এই অভিশাপটা কিন্তু মনে করেছে শুভা নিজেই। তাই শুভা বলতেছে যে এই সংসারে আমার জন্মগ্রহণটাই যে কি বলে এটাকে, বিধাতার একটা অভিশাপ, না হলে সবাই আমাকে নিয়ে এরকম কথা কেন বলবে। তাই বলতেছে তাহার ফল এই হইয়াছিল
সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। আপনাকে মানে হচ্ছে নিজেকে, হ্যাঁ, সে নিজেকে, আপনাকে মানে হচ্ছে সে নিজেকে, হ্যাঁ, সে নিজেকে সর্বদা গোপন রাখিবার চেষ্টা করিত। কেন? সবার সামনে গেলেই এ কথা সে কথা বলে দেয়। মনে করিত আমাকে সবাই ভুলিলেই বাঁচে। এবার কে মনে করত? এটা কিন্তু শুভা মনে করত। এখন তোমার কোয়েশ্চেন যে শুভা কেন এই কথা মনে পড়ে? আচ্ছা, তুমি যদি আমার প্রথম থেকে শোনো আমার কথাগুলা, তাহলে কিন্তু তুমি স্পষ্ট যে শুভা কেন এটা মনে করে যে আমাকে সবাই ভুলিলে বাঁচি। আচ্ছা দেখো, যার সাথে দেখা হচ্ছে, মানে এই মানুষটার সাথে যারই দেখা হচ্ছে, সে তার নামে একটা দুশ্চিন্তাগ্রস্ত কথা বলতেছে, একটা কটু কথা বলতেছে। তাই এখন শুভা চিন্তা করলো যে আমাকে সবাই দেখলে এরকম ভাবে কথা বলে, তাহলে তো আমাকে নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নাই, তোমরা আমাকে ভুলে যাও, তাহলেই ভাই আমি বাঁচি। ব্যাপারটা হচ্ছে শোভা এটাই চিন্তা করতেছে যে আমাকে নিয়ে তোমাদের কোনো কথা চিন্তা করতে হবে না, তোমরা যা চিন্তা করো সেগুলো আমাকে বলো, আমার তো কষ্ট লাগে। তাই শোভা চিন্তা করতেছে যে এই মানুষগুলো যদি আমাকে ভুলে যায় তাহলে আমি বাঁচি। কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে? এই যে শোভাকে তারা যে কষ্ট দিত, এই কষ্টটার কথাই লেখক এখানে বলেছেন যে তাকে যে কষ্ট দিল, এই কষ্টটা তো আর ভোলা যায় না। মানে আঘাত যদি একবার আসে তাহলে তো সেটা আমরা হয়তো বা ক্ষমা করে দিই, তাই না? আমাদের লাইফে কি এরকম অনেক আঘাত আসে না, যে আমরা চলার পথে কিংবা বন্ধু বান্ধব কিংবা অন্য কিছু আমরা কষ্ট পাই কথা দ্বারা, হ্যাঁ, আমরা তাকে মাফ করে দিই, কিন্তু মনের মধ্যে কিন্তু একটা ইয়া থেকে যায়, তাই না? সেই ব্যাপারটা হচ্ছে বলা হচ্ছে পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। পিতামাতা সর্বদাই তাকে নিয়ে কি করতো? দুশ্চিন্তাগ্রস্ত করতো, যে আগে পড়ে এসছি। এখন আমরা চলে যাই। বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন। তাহার মা তাহাকে কাহাকে? শুভাকে। কার ত্রুটি? মায়ের নিজের ত্রুটি। আমি আবার বলছি, তাহার মা তাহাকে, তাহার মা হচ্ছে শুভাকে নিজের ত্রুটি, মানেটা হচ্ছে শুভার মায়ের নিজের ত্রুটি, একটা ত্রুটি, নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন। কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। ঠিক আছে? মাতা মানে এটা একটা ট্র্যাডিশন আছে না, ধারণা যে কন্যা যাই হোক না কেন সেটা মায়ের দোষ, ব্যাপারটা তাই। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুবা, আবার অপরদিকে কন্যার পিতা বাণীকণ্ঠ সুবাকে অন্যদের, তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন। মা কি চিন্তা করতেছে? একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। মা চিন্তা করতেছে যে এটা তার নিজের একটা ত্রুটি স্বরূপ হিসেবে তার মেয়ে হয়ে গেছে। আর অপরদিকে বাণীকণ্ঠ মানে হলো তার পিতা, মায়ের নাম কিন্তু আমরা পাইনি, হ্যাঁ, তার পিতা। এই পিতা কি মনে করে? পিতাকে তো সুভাকে ভালোবাসে, বরঞ্চ অন্য যেসব মেয়েরা আছে তাদের থেকে বরং সুভাকে বেশি ভালোবাসে পিতা, তাই বলতেছেন। কিন্তু মাতা তাহাকে, এই যে মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। শুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার ওষ্ঠাধর ভাবের আভাস মাত্রে কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। ঠিক আছে? ভাবের আভাস মাত্রে কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিল। ওষ্ঠাধর মানে কি? আমাদের এই যে মুখের যে চোয়ালটা আছে না, এই জায়গাটা। কথায় আমরা যেভাবে প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়, কতকটা তর্জমা করার মতো। তর্জমা মানে হচ্ছে অনুবাদ, বুঝিয়ে বলা। সকল সময়ে ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়। ক্ষমতা মানে হচ্ছে এখানে দক্ষতা, ঠিক আছে? এখানে ক্ষমতা মানে কিন্তু যে রাজনীতি এগুলো না, এই হচ্ছে দক্ষতা। কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না, মন আপনি তাহার উপর ছায়া ফেলে। দেখো, মানে এখানে চরিত্রটাকে একটু বিশ্লেষণ করো। এই যে যারা কথা বলতে পারে, কথা শুনতে পারে, তারা একে অপরকে তো মনের ভাব প্রকাশ করতেছে, আবার একজন এক এক রকম মনের ভাব নিয়ে নেয়। সরি। তো এখন বলতেছে যে এইগুলাকে আমরা তর্জমা করতে পারি, কিন্তু যাহার এই যে কালো চোখ, কিন্তু কালো চোখ যাহার আছে তাকে কিছুই তর্জমা করিতে হয় না। এখানে ব্যাপারটা কি? কালো চোখ মানে কি তার চোখ দিয়ে অন্য কিছু না? কালো চোখ মানে হচ্ছে তার কালো চোখটা আছে কিন্তু তার কথা বলার শক্তিটা নেই।
তাই বলতেছে কিন্তু এই কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না। মানে এই শুভা অন্যদের মুখের অভিব্যক্তি বা ভাব এগুলো দেখে সব বুঝে যেত আসলে তারা কি বলতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে। তাই বলতেছে কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না, মন আপনি তাহার উপরে ছায়া ফেলে। ভাব আপনি তাহার উপর কখনো প্রসারিত, কখনো মোদিত হয়, কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে, কখনো ম্লানভাবে নিবিয়া আসে, কখনো আস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিক ঠিক করিয়া ওঠে। মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর, অনেকটা আকাশের মতো। তাই বলতেছে মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য কোনো ভাষা নাই, তাহার মানে চোখের ভাষায় সব। এখানে লেখক সুভাকে প্রশংসা করে বলতেছেন ওর তো মুখের ভাষা নাই, তা ওর চোখেও ভাষায় কিন্তু আকাশের চেয়েও বড়। উদয়স্ত এবং ছায়ালকের নিস্তব্ধ রঙ্গভূমি। এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। কে? এটা হচ্ছে শুভা, দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। ঠিক আছে, শুভার কথা লেখক এখানে বলে দিলেন। এরপর আসছে গ্রামের নাম চণ্ডীপুর। এমসিকিউ কিন্তু থাকে এগুলো, হ্যাঁ এমসিকিউ থাকে, তারপরে কি যে সৃজনশীলের জ্ঞানমূলক থাকে। গ্রামের নাম কি ছিল? গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে। মানে এটা হচ্ছে নদীটা কিন্তু একদম আহামরি বড় না, তাই নির্লসা তন্মী নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়, মানে নিজের কাজগুলাই সে ভালো মতো করতে পারে, বেশি দূর যায় না। দুই ধারের গ্রামের সকলের সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। দুই ধারে লোকালয় এবং তরুছায়া ঘন উচ্চতট, নিম্নতল দিয়া গ্রামলক্ষ্মী স্রোতের আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয় আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলে আছে। ওই যে চণ্ডীপুরের যে নদীটা আছে সেই নদীটার কথা এখানে বলা হলো। এখন তোমাদের এখানে একটা কিন্তু কিছু ব্যাপার আছে, তুমি যদি ভালো মতো এই যে প্যারাটা, হ্যাঁ এই প্যারাটা তুমি যদি ভালো মতো একটু দেখো, এইখানে কিন্তু শুভার একটা পরিচিতি দেওয়া আছে। দেখো এখানে কিন্তু বলতেছে গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নয়। তার মানে শুভা তো কিন্তু দেখবা সামনে এসে শুভা কিন্তু মানে বাসার খুব বেশি দূরে যায় না, তা অনেকটা নদীর মতো। আবার বলতেছে নিজের কাজ করিয়া যায়, শুভা নিজের কাজগুলাই করতো। তাই এখন এই নদীটাকেও কিন্তু সেভাবে বর্ণনা করা হয়েছে। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারেই উপরে, তাহার বাখারির বেড়া, আটচালা গোয়ালঘর, ঢেকেশালা, ঘরের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রারই দৃষ্টি আকর্ষণ করে। মানে ওই নদীর পাশে যারা যায় তারা সবাই এত সুন্দর বাড়িটা দেখে। এই গার্হস্থ্য সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদী তীরে আসিয়া বসে থাকে। কে আসে? শুভা আসে। কাজকর্ম যখন অবসর পায় তখন শুভা নদী তীরে চলে আসে। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয় নদীর কলধ্বনি, লোকের কোলাহল, বাজির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশিয়ে চারদিকে চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গরাশির ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকট আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে। তাই বলতেছে ওরা আনন্দ বলতে এগুলাই ছিল। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট শুভার যে ভাষা তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। এই যে প্রকৃতির যে ভাষাটা সেটা কিন্তু শুভার মতোই, তাই লেখক সেটা বোঝাতে চাচ্ছেন। ঝিল্লির অপূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘশ্বাস, এদের সাথে শুভাটাকেই তুলনা করা হয়েছে। শুভা যেরকম ইশারা ইঙ্গিতে চলে ঠিক তেমনিভাবে এখানে প্রকৃতির যে ব্যাপারগুলো আছে সেগুলোকে উল্লেখ করা হয়েছে। এটার মাধ্যমে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর কি বোঝাতে চেয়েছেন দেখো, আগের প্যারাতে কিন্তু লেখক নদীর কথা বলেছিলেন, পরোক্ষভাবে এই নদীর ব্যাপারটা কিন্তু শুভার সাথে তুলনা করেছেন উনি।
আবার এখানে দেখো উনি কিন্তু এখানে একটা কথা বলেছেন যে বড় বড় চক্ষু পলবিশে শোভার যে ভাষাটি বিশ্বব্যাপী বিস্তার ঝিল্লি বরাবর শব্দটি নক্ষত্র পর্যন্ত। এর নক্ষত্র পর্যন্ত কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শব্দাতীত নক্ষত্র পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি, সঙ্গীত ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। এটাও কিন্তু শোভার জন্য। তাই বলতেছে শোভার যে চিন্তা ভাবনা সেটা তো অনেক দূরে, শোভার যে আন্দাজ সেটা তো অনেক দূরে, শোভা যে বুঝতে পারার ক্ষমতা সেটাও অনেক দূর পর্যন্ত গিয়েছে। ঠিক আছে, তাই এই দুইটা জায়গায় কিন্তু লেখক শোভাকেই পরোক্ষভাবে সাপোর্ট দিচ্ছেন। এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত, গৃহস্থেরা ঘুমাইত, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতির এবং একটি বোবা মেয়ের মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত, একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরুচ্ছায়। এই যে কে কে এখানে কিন্তু এই যে কে একজন সুবিস্তীর্ণ রৌদ্রে, এই রৌদ্রে মানে কিন্তু এখানে কোনো ব্যক্তি না, এই রৌদ্রে মানে হচ্ছে ওই যে শোভার সাথে প্রকৃতি। আচ্ছা, শোভা তো কথা বলতে পারে না, তাই না? অপরদিকে প্রকৃতিও তো কথা বলতে পারে না, তাই এই প্রকৃতি হচ্ছে রৌদ্রে বসে আছে, আর একজন ক্ষুদ্র তরুছায়, এই ক্ষুদ্র তরুছায় হচ্ছে শোভা বসে আছে। তাই বলা হচ্ছে একজন হচ্ছে সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরুছায় বসা আছে। এরা দুইজনই তো বোবা প্রকৃতির, একজন প্রকৃতি আর একজন হচ্ছে শোভা নিজেই। শোভার যে গুটি কতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নহে, গোয়ালের দুটি গাভী তাহাদের নাম সর্বশী, গোয়ালের দুটি গাভী তাহার নাম সর্বশী ও পাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিহ্নিত, তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, তাহার মর্ম তাহারা ভাষা অপেক্ষা সহজে বুঝিত। তাহলে এখানে কি বলা হচ্ছে, এই যে শোভাকে আমরা বারবার বললাম, লেখক ওখানে প্রকাশ করেছেন শোভা একা, শোভার সাথে কেউ কথা বলে না, শোভার কোনো বন্ধু নাই, শোভার কোনো খেলার সাথে নাই। তাই এটাই একেবারে নাই ব্যাপারটা তা না, আছে। সে কারা? সেটা হচ্ছে গোয়ালের দুটি গাভী, একটা গাভীর নাম হচ্ছে সর্বশী আর একটা হচ্ছে পাঙ্গুলি। এখন এই গাভী দুইটি যে তার খুব ভালো বন্ধু, কিন্তু গাভী দুইটারও একটা দুঃখ আছে। সেই দুঃখটা কি, এই যে সর্বশী আর পাঙ্গুলি যে দুইটা নাম আছে, গাভী দুইটা এই মেয়েটার মুখে এই নামটা শুনতে পারে নাই, কখনোই শুনে নাই, কেননা ও তো সুভাষিনী কথা বলতে পারে না, তাই রাইট? তো এই কথাগুলাই বলা হচ্ছে। শোভা কখন তাহাদের আদর করিতেছে, কখন ভর্ৎসনা করিতেছে, কখন মিনতি করিতেছে, তাহারা মানুষ অপেক্ষা ভালো বুঝিত। কারা? এই সর্বশী আর পাঙ্গুলি। শোভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশেষ গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপন গণ্ডদেশ ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া গা চাটিত। তাহলে শোভার দিকে স্নিগ্ধ দৃষ্টিতে কে তাকায় থাকতো? সেটা হচ্ছে পাঙ্গুলি। আর শোভা গলা ধরত কার? সর্বশী। বালিকা দিনের মধ্যে 3 বার, এই যে এগুলো কিন্তু এমসিকিউতে থাকে, বালিকা দিনের মধ্যে নিয়মিত করিয়া 3 বার গোয়াল ঘরে যাইত, তাহা ছাড়াও অনিয়মিত আগমনও ছিল। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত, সেদিন সে অসময়ে তাহার মুখ বন্ধুটির এখানে মুখ মানে হচ্ছে ওই যে মুখমণ্ডল না, ফেস না, এটা মুখ মানে হচ্ছে যে কথা বলতে পারে না, বোবা। মুখ বন্ধু দুটির কাছে আসিত, তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তি দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত। কারা? এ সর্বশী পাঙ্গুলি। এবং শোভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত। ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল। হ্যাঁ, ছাগল ছিল আর হচ্ছে বিড়াল শাবকও ছিল, কিন্তু তাহাদের সহিত শোভার এরূপ সমকক্ষ মৈত্রী ছিল না। তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত। বিড়াল শিশুটি দিনে এবং রাতে তখন শোভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখনিদ্রার আয়োজন করিত এবং শোভা তাহার গ্রীবা ও পৃষ্ঠে কোমল অঙ্গুলি বুলাইয়া দিলে যে তাহার নিদ্রাকরণের বিশেষ সহায়তা হয়, ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করিত। উন্নত শ্রেণীর জীবের মধ্যে শোভার আরো একটি সঙ্গী জুটিয়াছিল।
কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব। এই যে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কথা, সে ভাষা বিশিষ্ট জীব। উন্নত জীব শ্রেণীর জীব মানে উন্নত শ্রেণীর জীব হচ্ছে গরু, পশু পাখি, মানে যারা চলাফেরা করতে পারে, বোঝা হিতায় জ্ঞান আছে, এরা তো উন্নত শ্রেণীর জীব। এখন তাই বলতেছে এই উন্নত শ্রেণীর জীবের সাথে সবার আরো একজনের সাথে পরিচয় ছিল, সে আবার ভাষা বিশিষ্ট জীব। কেন ভাষা বিশিষ্টটাকে এইভাবে তুলে ধরা হলো? কেননা শোভার আগের যে বন্ধুদের কথা বলা হয়েছে, বিড়াল শাবক, ছাগল ছানা, সর্বশী পাঙ্গুলি, এরা তো কথা বলতে পারে না। এই কারণে বলা হচ্ছে এখন যার কথা বলা হবে সে হচ্ছে ভাষা বিশিষ্ট জীব। সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না। এর মানে রেখে এর মানেটা হচ্ছে দুইজনে মানুষ, বাট একজন কথা বলতে পারতো আর একজন কথা বলতে পারতো না। তাই লেখক বোঝাতে চাচ্ছেন যে তাদের মধ্যে সমভাষা ছিল না। গোসাইদের ছোট ছেলেটি তাহার নাম প্রতাপ। এই যে ভাষা বিশিষ্ট জীব, সে হচ্ছে প্রতাপ। লোকটি নিতান্ত অকর্মণ্য, সে কাজকর্ম করিয়া সংসারে উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপমা সে আশা ত্যাগ করেছেন। এখানে কথাটা হচ্ছে কি, বাপমা মানে তাকে দিন বেড়ে জ্বালাইছে যে তুই কাজে যা কিছু কর, কিন্তু তার কথা বাপমায়ের কথা সে শুনে নেয়। তাই এখন বাপমাও চিন্তা করছে যে এই পোলারে দিয়ে আমি কিছু বলবো না। অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহাদের উপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয়পাত্র হয়, কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। শহরের যেমন একটা আটটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে দু চারিটা অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায়। প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলিয়া মাছ ধরা। ইহাতে অনেক সময় সহজে কাটানো যায়। অপরাহ্নে নদী তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত প্রতাপকে, এবং এই উপলক্ষে শুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত। ওই যে শুভা আবার ওই নদীতে গিয়ে বসে থাকে, সেটাই। যে কোনো কাজে নিযুক্ত থাক, একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এই যে ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, এই কথার মানে কি দেখো, ওইখানে আগের লাইনে বলা আছে যে কাজের সময় একটা সঙ্গী থাকা ভালো। ওকে, তাহলে শোভা তো একজন মানুষ সঙ্গী পাইলো, কিন্তু এখন শোভা যদি কথা বলতো তাহলে ঝামেলাটা কোথায়? ও তো মাছ ধরতেছে, তাই মাছ ধরার পাশে বেশি কথা বললে মাছেরা আর আসে না। এই কারণে বলতেছে, তবে মাছ ধরার বেলায় ভাষাহীন এই যে বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। ঠিক আছে, তাই অপরদিকে শোভা কথা বলতে পারে না, তাই বলছে শ্রেষ্ঠ। এই জন্য প্রতাপ শোভার মর্যাদা বুঝিত। এই জন্যই প্রতাপ শোভার মর্যাদা বুঝিত। কেন? কারণটা হচ্ছে মাছ ধরা। যদি এরকম কেউ থাকে যে কথা বলতে পারে তাহলে তো সে মাছ চলে যাবে। তাই এই জন্যই সকলে শুভা বলিত, আর প্রতাপ অতিরিক্ত আদর সংযোগ করিয়া শুভাকে সু বলিয়া ডাকিত। শুভা তেঁতুল তলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। প্রতাপের জন্য একটা করিয়া পান বরাদ্দ ছিল। শুভা তাহা নিজে সাজিয়া আনিত এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ কাজে সাহায্য করিতে, একটা কোনো কাজে লাগিতে, কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে। কেননা এই কথাটার মানেটা কি? এই কথার মানেটা হচ্ছে শোভা তো দেখো ওর বাড়িতে সর্বদাই নিগৃহর মধ্যে থাকছে, ওর বাড়িতে অত্যাচার হচ্ছে মানসিকভাবে, তাই বলতেছে যে কেউ ওকে দাম দেয় না। তাই শোভা বলতেছে যে আমি প্রতাপ যদি আমাকে দিয়ে কোনো কাজ করায় তাহলে আমি অন্তত এটা ফিল করতাম যে আমি শুভা, আমিও কাজের, আমি একবারে মানে অকাজের জন্য পৃথিবীতে শোভার জন্ম হয় নাই, ব্যাপারটা তাই। কিন্তু কিছুই করিবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত। মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত। বলিত, তাই তো, আমাদের শুভির যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না। হ্যাঁ, শুভা এটা চিন্তা করত। মনে করো শুভা যদি জলকুমারী হইত, আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মণি ঘাটে রাখিয়া যাইত। প্রতাপ
তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সে মানিক লইয়া জলে ডুব দিত। এটা কিন্তু শোভা কল্পনা করতেছে যে সৃষ্টিকর্তা যদি ওকে এরকম শক্তিশালী শক্তি বানিয়ে দিত। এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসিয়া? আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু, আমাদের সু, সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। তাহা কি হইতে পারিত না? তাহা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়, কিন্তু তবুও সুপ্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছেন এবং গোসাইদের ছেড়ে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না। এটা কার ছিল? এটা হলো সুভার কল্পনা। সুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে, ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে, যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না। শোভা কিন্তু কেন এই কথাটা হচ্ছে, শোভা আস্তে আস্তে বড় হচ্ছে, তাই বড় হওয়ার পর শোভা এরকম অনেক কিছু চিন্তা করতেছে, বাট এখন শোভা এটা বুঝতে পারতেছে না যে আসলে কি হচ্ছে। শোভা বয়স হচ্ছে তো, বয়সন্ধিকালের যে ব্যাপারটা সেগুলো নিয়ে। গভীর পূর্ণিমা রাত্রে সে একদিন ধীরে শয়ন গৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতিও শোভার মতো একাকিনী সুপ্ত জগতের ওপরে জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলকে বিষাদ অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত, এমনকি তাহা অতিক্রম করিয়াও ধম থম করিতেছে, একটি কথা কহিতে পারিতেছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া। এদিকে কন্যাভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন, লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে, এমনকি একঘরে করিবে এমন জনরব শোনা যায়। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, দুই বেলায় মাছ ভাত খায়, এই জন্য তাহার শত্রু ছিল। তাই বলতেছে যে বাণীকণ্ঠ এমনি ভালো, আর সংসার ভালো চলে, কিন্তু এই যে তার সাথে যে তার একটা কন্যা আছে যে কথা বলতে পারে না, এটা নিয়ে হচ্ছে সবার একটা মানে সমস্যা। তাই বলতেছে ওরা। স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল। কিছুদিনের মতো বাণী বিদেশে গেল, অবশেষে ফিরিয়া আসিয়া কহিল, চলো কলিকাতায় চলো। বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল। কুয়াশা ঢাকা প্রভাতের মতো শুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে একেবারে ভরিয়া গেল। একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত। ডাগর চক্ষু মিলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত, কিন্তু তাহারা কিছু বুঝাইয়া বলিতেন না। ইতিমধ্যে একদিন অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কি রে সু, তোর নাকি বর পাওয়া গেছে? তুই বিয়ে করতে যাচ্ছিস? দেখিস আমাদের ভুলিস নে, বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায়, নীরবে বলিতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করেছিলাম? সুভা তেমন করিয়া প্রতাপের দিকে চাহিল। সেদিন গাছের তলায় আর বসিল না। এই কথাটা পর্যন্ত কি দেখো, এই কথাটা হচ্ছে শোভা কিন্তু গোপনে প্রতাপকে ভালোবাসতো, এটা আমি কনফার্ম। মানে এটা অনেকে অনেক কথা বলে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা কনফার্ম যে শোভার যে এখানে যে কথাটাগুলো লেখা আছে এটা দ্বারা এটা বোঝায়। কেননা শোভা কিন্তু এটা চাচ্ছিল না যে প্রতাপ তার সাথে অন্য কোনো পুরুষের একটা মিলের কথা বলুক, পুরুষকে জড়ানোর কথা বলুক, তাই এটা শোভা চাচ্ছিল দেখেই কিন্তু শোভা কিন্তু ওইভাবে ওর দিকে চাহনি দিয়েছে। আর বলা হচ্ছে যে মর্মবিদ্ধ হরিণীর ব্যাধের দিকে যেমন করিয়া তাকায় তেমন করিয়া, মানে শোভা অনেক কষ্ট পেয়েছে। তাই বলিতেছেন, বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়নগৃহে তামাক খাইতেছিলেন। শোভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল।
অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপলে অশ্রু গড়াইয়া পড়িল। কাল কলিকাতায় যাইবার দিন স্থির হইয়াছে। শুভা গোয়াল ঘরে তাহার বাল্যসখীদের কাছে বিদায় লইতে গেল। তাহাদিগকে স্বহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দু চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল। দুই নেত্রপল্লব হইতে টপ টপ করিয়া টপ টপ করিয়া অশ্রুজল পড়তে লাগিল। সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি। শুভা শয়নগৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদীতটে সস্প শয্যায় লুটিয়া পড়িল, যেন ধরণীকে, এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা। আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। এই কথাটা কি? এই কথাটা হচ্ছে শুভা শেষ কথাটা যেটা বলেছে সেটা হচ্ছে প্রকৃতিকে। হ্যাঁ, তাই প্রকৃতিকে বলতেছে যে এই প্রকৃতি, তোমার সাথে আমার এত বন্ধুত্ব, আমার যখন মন খারাপ থাকে আমি তোমার কাছে আসি, তুমি আমাকে যাইতে দিও না, আমাকে আটকাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। শুভা এই দুঃখ কষ্টে ওইখানে চলে গেল। তো পরবর্তীতে কি হয় এটা তোমরা ইন্টারনেট থেকে দেখে নিতে পারো, অনেক গল্প বইতে এটা থাকে। তো এই ছিল আজকের আমাদের মূল টেক্সট শুভা। আর শুভার শব্দার্থগুলো নিয়ে আমরা অন্য আর একটা ক্লাস করব। তো আজকে পর্যন্তই। তোমরা ভালো মতো আবার এটা সম্পূর্ণটা শুনবা, আর অবশ্যই তোমরা এটা যখন শুনবা তোমরা হেডফোন দিয়ে শুনবা অথবা মোবাইল চালিয়ে বইয়ের দিকে তাকাবা। হ্যাঁ, আমার ভিডিওর দিকে তাকাতে হবে না, এটা তুমি শুনবা আর বইটার দিকে তাকাবা। তাকালেই তুমি বুঝতে পারবা আমরা কত সুন্দর করে এটা শেষ করে ফেলবো। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে। আল্লাহ হাফেজ।